কি হয়েছে মাধব? একলা কেন বসে আছো? যাও খাবার খেয়ে নাও। আগে না হরি স্যার, আমার খিদে নেই। খিদে নেই? শরীর খারাপ নাকি? না স্যার, এমনি খিদে নেই। দেখুন, আমি কয়েকদিন ধরে দেখছি মাধব একদম খাওয়া দাওয়া করছে না। নিশ্চয়ই কোনো খারাপ চিন্তা ওকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। খাবার খায় না? এ আবার কি কথা? ও তো আমাকে কিছু বলেনি। আমার মনে হচ্ছে বড় কোনো বিষয় ও মনের মধ্যে লুকিয়ে রেখেছে, আর জিজ্ঞাসা করলে বলে খিদে নেই। ঠিক আছে, আমি দেখছি। আরে মাধব। হ্যাঁ স্যার। আরে মাধব, কি আরম্ভ করেছো? উপবাস না অনশন? ওই আসলে আমি কিছু টাকা জমাচ্ছি স্যার। না খেয়ে? খাওয়া দাওয়া খরচের পর মাইনার আর কিছু বাঁচেই না স্যার। না খেলে তুমিও বাঁচতে পারবে না। টাকা বাঁচিয়ে তখন কি হবে? মাধব, বলো কি হয়েছে? কি করতে চাইছো? স্যার, টাকা আমি নিজের জন্য না, আমার মায়ের জন্য জমাচ্ছি। মায়ের জামিন করাতে হবে। 19 বছর ধরে জেলে কষ্ট পাচ্ছেন উনি। একবার বাইরের দুনিয়াটা মাকে দেখাতে চাই। মাধব, তুমি তোমার মায়ের জন্য যা করছো তা একেবারে সঠিক, কিন্তু নিজের সঙ্গে যেটা করছো সেটা সম্পূর্ণ ভুল। ৪৯ বছরের মীনা অবস্থিকে ১৯ বছর আগে ১৯৯৩ সালে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। মীনা অবস্থির ১৯ বছরের ছেলে মাধব অবস্থি নিজে না খেয়ে টাকা জোগাড় করছিল তার মাকে জামিন পাওয়ানোর জন্য, যাতে তার মা তার ছেলের সঙ্গে তার বাকি জীবনটা স্বাধীন পরিবেশে বাঁচতে পারে। মাধব স্বাধীনতার মানেটা বুঝত, কারণ সে নিজে জেলে জন্মেছিল। আমার মা যখন যাবজ্জীবনের প্রথম বছরের শাস্তি ভোগ করছিল, তখন আমার জন্ম হয়। মাই আমাকে বলেছিল জেলের ডাক্তারবাবু আমার এই নামকরণ করেন মাধব। মা আমাকে বলতো যখন আমি মায়ের কাছে থাকতাম, তখন মা তার সমস্ত দুঃখের স্মৃতি, কষ্ট সব কিছু ভুলে যেত। তখন মার নিজেকে একা মনে হতো না। 4 বছর বয়স পর্যন্ত আমি জেলেই ছিলাম, আমার মায়ের কাছে। সাহেব, এই একমাত্র কারণ যার জন্য আমি বেঁচে থাকতে চাই। ওকে আমার থেকে আলাদা করবেন না। দেখো, যাবজ্জীবনের সাজা শুধুমাত্র তোমার, শুধু তোমার। এই বাচ্চাটাকে জেলে রাখতে পারো না। কিন্তু সাহেব, বাচ্চা কি তার মার কাছে থাকতে পারে না? আমার বাচ্চার উপর কি আমার কোনো অধিকার নেই? একটা ভালো জীবন এই বাচ্চাটার অধিকার, আর একে এখানে না রাখা আমার দায়িত্ব। ওকে 5-6 বছরের হয়ে যেতে দিন। আমি হাত জোড় করছি, আমাকে দয়া করুন। তুমি বরং ওকে দয়া করো মিনা। ও একটা নতুন আর ভালো জীবনে ফিরে যাবে, স্বাধীন জীবনে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না সাহেব। কিন্তু ও তোমাকে ছাড়াও বাঁচতে পারবে। মাধবকে নিতে অনাথ আশ্রম থেকে লোক আসছে। কখন? আজ দুপুরবেলাতেই। আর শোনো, কোনো নাটক যেন না হয় এখানে। মাঝে মাঝে তোমায় বাচ্চার সঙ্গে দেখা করতে দেওয়া হবে। এটাই ছিল আমার নতুন বাড়ি। যেমন জেলার বাবু বলেছিলেন, আমার নতুন পৃথিবী, মুক্তি। আরে আরে, কি হচ্ছে এসব? হ্যাঁ, রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ো, তাড়াতাড়ি শো শো।
ওখান থেকে আমাকে স্কুলে পাঠাতো, মাঝে সাঝে মায়ের সাথে দেখা করাতেও নিয়ে যেত। আর এরকম ভাবেই অনেক বছর কেটে গেল। এই মাধব, এক্ষুনি ম্যাডাম ডেকে পাঠিয়েছেন, চল তাড়াতাড়ি। মাধব, তুমি সামনের সপ্তাহে 18ই পড়বে। হ্যাঁ ম্যাডাম। দেখো, 18 বছরের ওপর কোনো বাচ্চা এখানে থাকতে পারে না। হ্যাঁ। আমরা তোমাকে একটা সংস্থায় পাঠিয়ে দেব, ওখানে তুমি থাকতেও পারবে আর ওরা তোমাকে কিছু কাজও শিখিয়ে দেবে। কখন যেতে হবে ম্যাডাম? তো ক্লাস 7 অবধি পড়েছো? স্যার আমি 8ও পাশ করে গেছি, শুধু সার্টিফিকেট নেই। পরীক্ষা দেবে? আরও পড়াশুনো করবে? হ্যাঁ স্যার। তাহলে তুমি পড়বে, যতদূর ইচ্ছে ততদূর। পড়াশুনোর সাথে সাথে তুমি কাজও শিখবে, সম্মানের। কি পড়াশুনোর সাথে কাজ আর কাজের সাথে পড়াশুনো করবে? হ্যাঁ হ্যাঁ করবো স্যার। তো এই হলো আমার জীবন, আর এই হলো আমার কাজ। আর কাজ করে আমি আমার মাকে জেলের বাইরের দুনিয়াটা দেখাতে চাই, মুক্তির স্বাদ দিতে চাই। মা, এনে 400 টাকা আছে, গত সপ্তাহের মজুরি। উকিলের সাথে কথা হলো? অনেক টাকা চাইছে মা, বলছে যে জামিনের টাকাও নাকি অনেক লাগবে, অনেক পুরনো কেস তো। হ্যাঁ, 19 বছর পুরনো। আমার তো জীবনটাই এখানে কেটে গেল। আর কয়েক বছর বাকি আছে মা, তুমি মুক্তিও পাবে। আমি চেষ্টা করছি তো। মিনা যাবজ্জীবন জেল হয়েছিল একটা খুনের কেসে। এই কেসের বিষয়ে মাধব বেশি কিছু জানত না, আর তার মায়ের দাবি ছিল যে সে নিজেও এই খুনের বিষয়ে বেশি কিছু জানে না। শেষ পর্যন্ত যাবজ্জীবনের 19 বছর পর মুক্তির প্রথম আলো মিনা অবস্থির উপর এসে পড়ে, আর তাও একজন অন্য কয়েদির অবদানে। আমি জানি তুমি জানতে চাও না যে আমার জামিন কি করে হলো। হ্যাঁ। একটা উকিল আছে এলাহাবাদের, সত্যবীর দীক্ষিত, সে আমার কেসটা লড়েছে। টাকা কত নিল? একটাও টাকা নেয়নি। কি? আমার ভাই দেখা করতে গেছিল ওর সঙ্গে। এই সত্যবীর দীক্ষিত বেশিরভাগ মানব অধিকারের কেস করে। এই মানব অধিকার ব্যাপারটা কি? সেটা তো আমিও জানি না, আমি শুধু এটা জানি বিনা পয়সায় লড়ে আমার রেহাইটা করে দিল। ওর কোনো ঠিকানা পত্র, ফোন টোন আমি মাধবকে দিয়ে দেবো, ও খোঁজ নিয়ে নেবে। আমি জানতাম তুমি এটা চাইবে। এই নাও, তোমারও কাজটা হয়ে যাবে। অনেক সাজা কেটেছো। ও গায়ত্রী ম্যাডাম, একটু তাড়াতাড়ি, তা না হলে শুনবে এখান থেকে বেরোতে বেরোতে তোমার জামিন ক্যান্সেল হয়ে গেছে। তুই যাবি তো এলাহাবাদে? আমি যাব মা। ওই গায়ত্রী আছে না, যা জামিন হলো, ওরও আমার মতো আজীবন কারাবাস হয়েছিল। এই উকিলই সাহায্য করেছিল, আর তাও কোনো টাকা ছাড়াই। আমি আজই এনাকে ফোন করছি মা। সত্যবীর দীক্ষিত। মিনা, দেখা করার সময় শেষ।
নমস্কার স্যার, আমি মাধব অবস্থি কথা বলছি আজমগড় থেকে। আচ্ছা, আপনি কি অ্যাডভোকেট সত্যবীর দীক্ষিত কথা বলছেন? হ্যাঁ বলছি, বলো। স্যার, আসলে আমি ওই আমার মায়ের ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। কি হয়েছে তোমার মার? স্যার, আমার মা আজমগড় উজ্জ্বল মহিলা কারাগারে বন্দী আছেন। 19 বছর ধরে শাস্তি ভোগ করছেন। ওনার যাবজ্জীবন হয়েছে। আমি আপনার নাম্বারটা গায়ত্রী দেবীর কাছ থেকে পেয়েছি, যাকে আপনি জামিন করিয়েছিলেন। স্যার, আপনি কি আমাকে সাহায্য করবেন? দেখো, আমি পুরো কেস স্টাডি না করে তো এ ব্যাপারে কিছু বলতে পারবো না। এক কাজ করো, তুমি এলাহাবাদে আসতে পারবে? হ্যাঁ স্যার, কবে আসবো বলুন? শুক্রবার সকাল 11:30 ঠিক আছে? আমি পৌঁছে যাব। নমস্কার স্যার। আশার একটা আলো দেখতে পাচ্ছি, যে মা হয়তো জামিন পেতে পারে, জেলের বাইরের জগৎটাকে দেখতে পাবে। কিন্তু আমি জানি না আমার মা আদেও খুন করেছিল কি না। আমি কোনোদিনও জিজ্ঞাসা করিনি, আর মাও আমাকে বলেনি। স্যার, আমার জেলের হাসপাতালে জন্ম হয়েছিল। আমার যখন 4 বছর বয়স, তখন আমাকে অনাথ আশ্রমে পাঠানো হয়। 18 বছর পর্যন্ত আমি ওখানেই ছিলাম। আর এখন আমি লক্ষ্য পুনর্বাসন কেন্দ্রে থাকি। ওনারাই আমাকে কাজ শিখিয়েছেন আর কাজ দিয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ড হলো কেন তোমার মায়ের? স্যার, খুনের অভিযোগে। নাম কি বললে মায়ের? স্যার, মিনা অবস্থি। আচ্ছা, কোথায় থাকতেন তোমার মা? মানে মানে কোথায় অপরাধ করেছিলেন বা কোথায় ধরা পড়েছিলেন, এসব কিছু? কিচ্ছু জানি না স্যার, আর আমি কখনো জানার চেষ্টাও করিনি। দেখো মাধব, এ পর্যন্ত তুমি যা বললে তা থেকে আমরা এটুকু জানতে পারলাম যে তোমার মায়ের নাম হলো মিনা অবস্থি, যিনি এই মুহূর্তে উজ্জ্বল মহিলা কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছেন গত 19 বছর ধরে, তাই তো? আমি সব কেস পেপার বের করে নেব। স্যার, আমার কাছে বেশি টাকা নেই। টাকার ব্যাপারে এখনই ভাবতে হবে না, আগে কেসটা দেখে নি কি ব্যাপার, তারপর দেখা যাবে। আমার মা জামিন পাবে তো? পুরো কেসটা না দেখে আমি কিছু বলতে পারবো না মাধব। যদি জামিনযোগ্য কেস হয় তাহলে চেষ্টা করব পুরোপুরি। চিন্তা করো না, কেমন? আমি আর মা, ব্যাস আমরাই আছি একে অপরের। আমাদের আর কেউ নেই স্যার। মোবাইল নাম্বারটা বলো। এখন আমি নিইনি স্যার, কিন্তু যেখানে আমি থাকি ওখানে দ্বিবেদী বাবু আছেন। আমি ওনার নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে লিখে দাও। একুশ বছর আগে 1991 সালে মেবিলপুর গ্রাম, জেলা লখিমপুর খেরি, 28 বছরের মিনা অবস্থি তার স্বামী রামকুমার অবস্থি, 7 বছরের ছেলে বাবলু অবস্থি, 5 বছরের মেয়ে লক্ষ্মী অবস্থি আর তার শ্বশুর শ্রীকান্ত অবস্থির সঙ্গে থাকত। 21 বছর আগে আসলে কি হয়েছিল? বাবা 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 বাবা, আমিও যাই তোমার সাথে, মোড়ের মাথা থেকে চলে আসবো। আচ্ছা, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি বস। আরে আরে, টিফিন বক্সটা নিয়ে যাও। আরে এটাও ভুলে গেছি। ওকে ওই 4 রাস্তার মোড়ে ছেড়ে দেবো, তারপর ও আবার হেঁটে হেঁটে চলে আসবে, ঠিক আছে? একটা তোতা এসে গেল আর খাবারটাকে খেয়ে নিল। চল লক্ষ্মী, চান করতে যাবি? গল্পটা শেষ হোক মা, তারপর কি হলো? হ্যাঁ, তোতাটা এলো, বললো আমাকে জল দাও, আমি চান করব। আর এগুলো কি হচ্ছে এখানে? এই গুপ্তা, নিজের ইচ্ছে মতো এখানে কাজ করো না বলে দিচ্ছি। এখানে সবাই জানে যে তুমি আমার জমি অধিকার করেছো।
এখানে কল বসাচ্ছ আর আমার জমিটাকেও ঘিরে দিচ্ছ তুমি। বাজে কথা বলো না রামকুমার, বুঝেছো? এই জমিটা আমার, এই জমিটা তোমার কোনোদিনও ছিলই না। আচ্ছা, হ্যাঁ। সরকারি যেসব কাগজপত্র আমার কাছে আছে সেগুলোর কোনো দাম নেই, সব রাস্তায় ফেলে দেবো? আরে জাল কাগজে লিখলে কি সেটা সত্যি হয়ে যায় নাকি? আরে এটাই সত্যি যে তোমরা হচ্ছ চোর। হে কাকা, একদম বাজে কথা বলবে না, নাহলে সব বয়স টয়স কিছু মানবো না। এই গুপ্তা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, এই কল এখান থেকে সরাও আর এইসব বেড়াফাড়া এখান থেকে সরাও, নাহলে কিন্তু ঠিক হবে না বলে দিচ্ছি। এইগুলো তো এখান থেকে সরবে না, তোমার যা করার করে না। আরে আরে একটু তো লজ্জা পাও, আমার জমি থেকে জল চুষছো আর আমাকেই কথা শোনাচ্ছ? এই মিনা চুপ কর, এই জমিটা আমাদের জমির কাছাকাছি, তোদেরও না আমাদেরও না, বুঝলি? এই দেখ, তোর বউ নিজেই বলছে যে এই জমিটা তোদের না। আরে এই জমিটা তোমাদেরও নয়, এই জমিতে আমি জল ছেটাবো না রক্ত ছেটাবো সেটা আমার মর্জি। তুমি আমার কথাটা শোনো, আমরা থানায় যাই, গিয়ে রিপোর্ট লেখাই। আরে খুন করার হুমকি দিচ্ছে তো। আরে রোজ রোজ এই মহাভারত করা বন্ধ কর, যা করবার হয় সামনাসামনি কর। এই যে সামনে দাঁড়িয়ে আছি, দেখ। আরে যা, চল মিনা, যা এখান থেকে। দেখো তুমি, ভেতরে যাও। দেখলে? দেখো দেখো, আমাকে খুন করার চেষ্টা করছিল। আমি মারলাম আর তুই সোজা হয়ে দাঁড়িয়ে আছিস না? এখন তো ধাক্কা মেরেছি, এরপর না একদম তুলে আছাড় মেরে ফেলে দেবো, বুঝেছিস? আরে ভেতরে যাও আরে না। ওকে ভেতরে নিয়ে যাও, কোনোদিন আমার মাথা ঘুরে গেলে ওকে শেষ হ্যাঁ, করে কি দেবো। করবি বল? আরে কি করছো? আমার হাতে কি কিছু না না, আরে, বলতে চাইছি আরে, আমাকে যেতে। চুপ কি করো। করছো? যাও, কি ভেতরে করছো? যাও, আরে চুপ না, তুমি করো না। আরে ভেতরে যাও, যাও ভিতরে, বলছি আমি বলছি ভেতরে যাও। বলে যাও আগে ভিতরে। ফাঁকাফাঁকি একটা কাগজ বানাও। চলো ভিতরে চলো। রোজ রোজ এই ঝামেলা আমার ভালো লাগে না। করছি, করছি। এর পরের দিন যদি ঝামেলা হয় তোর মাথায় ফাটিয়ে দেবো আমি। হ্যাঁ তাই দিও। তুমি আরে চলো না কোথায় ভেতরে। যাবো? রোজ দিন এই ঝামেলা। যাও আর ভেতরে ভালো যাও, লাগছে ভেতরে না। যাও, বাচ্চাদের নিয়ে ভেতরে যাও, যাও ভেতরে যাও। চল। তোমরা কি মুখ দেখছো? কাজ করো না। ইওর অনার, এই দুই পরিবারের ঝগড়া গভীর শত্রুতায় পরিণত হয়, আর এই শত্রুতা ঘাতক হয়ে ওঠে। ইওর অনার, আমার প্রথম সাক্ষী রামদাসকে ডাকতে চাই, যিনি মিনা আবাস্তিকে খুনের পর অন্ধকারে পালাতে দেখেছিলেন। হ্যাঁ রামদাস, খুনের রাতে তুমি কি দেখেছিলে? বাবু, সেদিন আমি ক্ষেত থেকে কাজ করে বাড়ি ফিরছিলাম, অনেক রাত হয়ে গেছিল বাবু। তখন আমি একটা বাচ্চার কান্নার শব্দ শুনি। ও মা, না না না। এই এই কে ওখানে? এই দাঁড়া, দাঁড়া বলছি, এই দাঁড়া, দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। সুন্দরদা, ও সুন্দরদা, সুন্দরদা, ইকির মিকির, ও সুন্দরদা, সুন্দরদা, ও সুন্দরদা, সুন্দরদা, হ্যাঁ। তোমার ছেলে অঙ্কিত মারাত্মক রকম জখম হয়েছে। কোথায়? আরে ওই জঙ্গলে প্রচুর রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি চলো। কি হয়েছে গো? আমি কি করে জানবো? আরে সব তো ওইদিকে দৌড়ালো। বাবু, আমি সুন্দরদার উর্মিলা বৌদিকে ওই জায়গায় নিয়ে গিয়েছিলাম, তারপর ওরা দুজন মিলে অঙ্কিতকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশও এসেছিল বাবু হাসপাতালে। ওই বাচ্চাটা ওখানেই মারা যায় বাবু। ইওর অনার, অঙ্কিতের পোস্টমর্টেম রিপোর্ট এটা বলছে যে ওর মৃত্যু গলা কাটার ফলে হয়েছিল। ঘটনার মাত্র দুদিন আগে উপস্থিত অভিযুক্তা মিনা আবাস্তি মৃত অঙ্কিতের মা উর্মিলাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। আমি করিনি। তুই রামদাস হঠাৎ করে কারোর নাম না বলে তোমার নামটা কেন বলতে গেল? আরে ও কোনো মহিলাকে দেখেছিল, মহিলা তো অন্য কেউ হতে পারে না। সবাই ভাবছে আমি এসব করেছি, কিন্তু আমি করিনি। আরে পুলিশ থোড়ি এসব কথা শুনবে? পুলিশ বলছে যে কি একটা আছে পরিস্থিতি প্রমাণ, সেটা অনুযায়ী এটা প্রমাণ হচ্ছে যে তুমি অঙ্কিতকে খুন করেছো। এই কেসের সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এই কথাটাই স্পষ্টভাবে প্রমাণ করছে যে উল্লেখিত আরোপী মিনা আবাস্তি দোষী। এই কোর্ট
শ্রীমতী মীনা অবস্থিকে 6 বছরের অঙ্কিত কুমারকে খুন করবার জন্য দোষী সাব্যস্ত করছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। দিদি, কি বলবো বুঝতে পারছি না। নির্মলা, বাবলু আর লক্ষ্মী কেমন আছে? তো জামাইবাবু তো আর আসেই না দেখা করতে। দিদি, জামাইবাবু আর তোমার শ্বশুর আর শ্বশুরবাড়ির সবাই মনে করেন যে তুমি ওদের পরিবারের কলঙ্ক। নির্মলা, আমার বাচ্চা হবে তো জামাইবাবু আমায় বলেছিল যে আমার জন্য ভালো কোনো উকিল খুঁজবে। দিদি, সেটা কোনোদিনই হবে না। আর তাছাড়া আজকের পর হয়তো আমিও এখানে আর আসতে পারবো না। আমার শাশুড়ি বলেছেন এটাই শেষবার। আজকের পর থেকে তোমার সাথে আর কোনো যোগাযোগ না রাখতে। দিদি, তোমার ব্যাপারে পুরো গ্রাম সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর নির্ভর করে, মানে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তোমার মায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যেত, কোনো অসুবিধে ছিল না। আচ্ছা, তুমি নির্মলা মোড়ে, মানে তোমার মাসি, মানে মায়ের ছোট বোনকে চেনো? আগে না স্যার, মা তো আমাকে কোনোদিনও কিছু বলেনি। তোমার এই মায়ের কেসটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যেত আজ থেকে 19 বছর আগেই, কিন্তু কেউ সামনে আসেনি, না তোমার বাবা, না তোমার ঠাকুরদা। আচ্ছা, তুমি কি জানো যে তোমার একজন দিদি আছে, দাদা আছে, যারা তোমার মতো বড় হয়ে গেছে? আমার ভাই বোন আছে? হ্যাঁ, দেখো, তোমার মায়ের যখন গ্রেপ্তারি হয় তুমি তখন মায়ের পেটে। আমার অবাক লাগছে যে তোমাকে এগুলো বলা হয়নি কেন। যাকে যেতে দাও। দেখো, আমরা এখন যেটা করতে পারি, তোমার হয়ে কোর্টে একটা এফিডেভিট দাখিল করতে পারি। এই জন্য তোমার পরিচয়পত্র চাই। কিছু আছে তোমার কাছে, কোনো পরিচয়পত্র বা কোনো এভিডেন্স যা থেকে বোঝা যাবে যে তুমি মীনা অবস্থির ছেলে? না স্যার। মাধবের জন্ম জেলের হাসপাতালে হয়েছিল ঠিকই, কিন্তু তার বার্থ সার্টিফিকেট তৈরি হওয়া বাঞ্ছনীয় ছিল, যা কিনা তৈরি হয়নি। এই কেসে এমন অনেক জিনিস ছিল যা অদ্ভুত ছিল, আর প্রো বোনো লয়ার সত্যবিদ দীক্ষিতের খটকা লাগছিল। এসব কি অভিযোগ করছেন আমাদের ওপর? কোনো অভিযোগ তো জানাচ্ছে না জেলের বাবু, সাধারণ একটা প্রশ্ন করছি আপনাকে। আমার মক্কেল মাধব অবস্থির জন্ম যখন আপনার জেলের হসপিটালেই হয়েছিল, তখন ওর বার্থ সার্টিফিকেট নেই কেন? এই সমস্ত আমাকে কেন জিজ্ঞেস করছেন? ওই সময় অন্য কেউ জেলাচ্ছিল। জেল তো ওটাই না, একই জেল, একই হসপিটাল, তাহলে রেকর্ডও একই হবে। জেলের রেকর্ড, ফাইল এসব কি জেলারের সাথে ট্রান্সফার হয়ে যায়? দেখুন জেলার বাবু, ব্যাপারটা হলো যে আমি আমার মক্কেল মাধবের হয়ে কোর্টে একটা এফিডেভিট দাখিল করতে চাই। এই জন্য ওর আইডেন্টিটি প্রুফ চাই, এটাই প্রমাণ করতে যে আপনাদের যে কয়েদি আছে মীনা অবস্থি, এ তারই ছেলে। এই কারণে অ্যাপ্লিকেশন করেছি, যদি একটু তাড়াতাড়ি দেখে দেন আর কি। একই কথা কতবার বলতে হবে আপনাকে? হ্যাঁ, আরে এই অর্ডারটা আমি দিতে পারবো না। যে ঘটনা আমার ডিউটির মধ্যে হয়নি তার দোষ কিংবা তার ক্রেডিট আমি নিতে পারি না, বুঝলেন আপনি? সব বুঝে গেছি স্যার। আরে এটা আবার কি? এটা হলো 94-এর কেসের ফাইল। এই দেখুন, আমার মক্কেলের গ্রেফতার হওয়ার 8 মাস পরে এই বেল অর্ডারটা পাশ হয়েছিল। আমার প্রশ্ন, এর কপি আপনাদের কাছে নেই কেন? নাকি এটাও আমার মক্কেলের বার্থ সার্টিফিকেটের মতো গায়েব হয়ে গেছে? দেখুন উকিলবাবু, আমি আবার আপনাকে ওটাই বলছি যে যা কিছু হয়েছিল ওই সময় জেলারের তত্ত্বাবধানে হয়েছিল। আমার সময় সমস্ত রেকর্ড আপডেটেড রয়েছে, আর কোনো কয়েদিরই আমার ওপর কোনো অভিযোগ নেই।
আমার বিশ্বাস ছিল আপনি এই জবাবটাই দেবেন। ছাড়ুন, ফ্ল্যাশব্যাক ছেড়ে আমরা বর্তমান নিয়ে কথা বলি। বর্তমানে আপনি এই জেলের জেলার, আমার মক্কেল আপনাদের কয়েদি, আর আমি আমার মক্কেলের উকিল। ওনার সাথে দেখা করতে এসেছি। দেখা করেন নাকি আগের ওই জেলারের থেকে পারমিশন নিতে হবে? মা, ইনিই সেই উকিল বাবু, সত্যবীর দীক্ষিত। তুমি এনার সাথে দেখা করতে চেয়েছিলেন না? দেখো, উনি তোমার সাথে দেখা করতে এসেছেন। নমস্কার, বসুন। খুব অদ্ভুত ব্যাপার মীনা দেবী, 1994 সালে আপনার ছোট বোন আপনার জামিনের আবেদন করেছিলেন, আর জামিন মঞ্জুরও হয়েছিল। শ্রীমতী মীনা অবস্থির পক্ষে কোর্টে কেউ হাজির আছেন? এটা পরপর 3 বার হলো যে শ্রীমতী মীনা অবস্থির বোন নির্মলা দেবী যে আবেদনটা করেছিলেন, সেই মীনা অবস্থির বেল অ্যাপ্লিকেশনটা রিপ্রেজেন্ট করার জন্য কেউ উপস্থিত নেই, এবং তাকে চ্যালেঞ্জ করার জন্যও কেউ উপস্থিত নেই। সেই জন্যে এই কোর্ট শ্রীমতী মীনা অবস্থির বেল অ্যাপ্লিকেশন মঞ্জুর করছে এবং ওনার বেল গ্র্যান্ট করছে, এটা মাথায় রেখে যে ওনার 3 মাসের বাচ্চা আছে। হতে পারে সরকারি উকিলেরা আপনার কেসের ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না, এই জন্য আপনার জামিনের বিরোধিতা করার জন্য সে কোর্টে কোনোদিন আসেইনি। দেখুন, এই হচ্ছে আপনার বেল অর্ডার 1994 সালের। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে এই বেল অর্ডার জেল আধিকারিকদের কাছে পৌঁছয়নি, নিম্ন আদালত থেকে কেউ খোঁজ খবর করতে আসেনি, যেখানে এটা ওদের দায়িত্বের মধ্যে পড়ে। আমার বোন নির্মলা, ওর শ্বশুর বাড়ি থেকে বারণ করেছিল আমার সঙ্গে যোগাযোগ রাখতে। তাও হয়তো জামিনের আবেদন করেছিল, কিন্তু বোধহয় ও আদালতে পেশ হতে পারেনি, আর তাই জন্যই বলতে পারেনি বোধহয়। কিন্তু আপনার স্বামী রামকুমার অবস্থিত আসতে পারতেন, আপনার ছেলেকে নিয়ে যেতেন নিজের সাথে, এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে। কেউ আসেনি সাহেব, কেউ বাঁচাতেও আসেনি, কেউ দেখতেও আসেনি। শুধু ওই আসতো এখানে, আর এত বছরে এই প্রথমবার আপনি এলেন। আচ্ছা, আপনার কি মনে হয় হাকিমপুর ডিস্ট্রিক্টের মোবিলপুর গ্রামে সকলকে পেয়ে যাব? আপনার স্বামী রামকুমার অবস্থি, বড় ছেলে বাবলু অবস্থি, আর লক্ষ্মী আপনার মেয়ে, মানে এদের সাথে গিয়ে দেখা করা যায়? এই মিনা, তোর সাথে কেউ দেখা করতে এসেছে এত বছর পর, তোর ছেলে বাদে। কে? চল নিজেই দেখে নে। সাজা হওয়া 13 বছর বাদে প্রথমবার কেউ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর বোধহয় শেষবারও। কিছু বলবে আমায়? আমি এটাই বলতে এসেছি যে মেবিলপুর আমরা ছেড়ে দিয়েছি, বাড়ি বিক্রি করে দিয়েছি। তুমি কি জানো যে আমাদের আরো একটা ছেলে আছে, মাধব? শুনেছি। শুনেছ? তো ও অনাথ আশ্রমে থাকে। তোমাকে দেখলে খুশি হবে। নিজের বাবাকে, নিজের ভাই বোনের সঙ্গে থাকলে খুশি থাকবে। দেখো মিনা, 8 বছর আগে আমি দ্বিতীয়বার বিবাহ করেছি, 2টো বাচ্চাও আছে আমার। আর আমার বাচ্চা দুটো, বাবলু আর লক্ষ্মী? বাবলু 6 বছর আগে হাইওয়েতে ট্রাকের তলায় চাপা পড়ে, আর নেইও। লক্ষ্মীর আমি বিয়ে দিয়ে দিয়েছি, ও ভালো আছে। আমি এখানে এটা বলতে এসেছি যে আজকের পর থেকে 13 বছর ধরে জানি, নতুন করে না বললেও চলবে।
যে তুমি আর আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও না, কিন্তু মাধব তোমার ছেলে, ওর এখানে আর কেউ নেই, ও তো জেলেই জন্মেছে। দেখো মিনা, আমি চাইলেও ওকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমার নিজের দুটো বাচ্চা রয়েছে, সুখেই রয়েছি আমরা। আমার স্ত্রী মেনে নেবে না এটা। হ্যাঁ, যে কথাটা তুমি 13 বছর ধরে জানো, আমার মনে হয় ভালো হবে সেটা তুমি সারা জীবনের জন্য জানো, যে আমার আর তোমার কোনো সম্পর্ক নেই, আর এখানের আমি কোনোদিন আসবো না। বরেলিতে কোথাও থাকে, ঠিকানা নেই আমার কাছে। থাকলেই বা কি হতো? যেখানে সম্পর্কই নেই সেখানে ঠিকানা থেকে কি হতো? মাধব, আমি তোকে তোর বাবার ব্যাপারে কখনো বলিনি, কারণ ও তোকে মেনে নেয়নি। তোকে ছেলে বলতে অস্বীকার করেছিল। এখন আপনি নিশ্চিন্ত হয়ে যান মীনা দেবী, আমি আপনার হয়ে পিটিশন দাখিল করব কোর্টে, আর দেখবেন কেসটা বেশি দিন যাবে না, আর জয় আমাদেরই হবে, আর আপনি মুক্তি পাবেন। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। এলাহাবাদ কোর্টে পিটিশন দাখিল করে দিয়েছি, যেমন যেমন কেস এগোবে জানিয়ে দেবো, ঠিক আছে? চিন্তা করো না, খুব তাড়াতাড়ি মায়ের সাথে একসাথে থাকবে, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। ইয়োর অনার, আমার ক্লায়েন্ট মীনা অবস্থি গত 19 বছর ধরে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ওনার ছেলে এই মাধব অবস্থি। ওর জন্ম জেল হাসপাতালে। প্রথম 4 বছর মায়ের সাথে থাকে, বাকি 15 বছর অনাথ আশ্রমে একা মানুষ হয়, আর 18 বছর হয়ে যাওয়ার পর ওকে একটা লক্ষ্য পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ও এখনো রয়েছে। আমার বক্তব্য, আমার ক্লায়েন্টরা এই কেসের ব্যাপারে কোনোভাবে সংযুক্ত নয়, ওরা নির্দোষ। দোষ নেই মানে? এটা মার্ডার কেস, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। স্যার, দয়া করে যদি একটু পড়েন তাহলে চার্জশিটে পরিষ্কার বলা আছে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপর পুরো কেসটা দাঁড়িয়ে আছে। একজনই আই উইটনেস, যে ক্রাইম সিন থেকে একজন মহিলাকে পালিয়ে যেতে দেখেছে। এই কে ওখানে? এই দাঁড়া, দাঁড়া বলছি। এই আর স্যার, সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে স্টেটমেন্টে ওই একমাত্র আই উইটনেস কোথাও এই কথা বলেনি যে সেই ক্রাইম সিন থেকে যাকে তিনি পালাতে দেখেছিলেন তিনি আমার ক্লায়েন্ট মীনা অবস্থি ছিলেন। কিন্তু যেহেতু মৃত অঙ্কিত কুমারের ফ্যামিলির সাথে আমার ক্লায়েন্টের ফ্যামিলির একটা ল্যান্ড ডিসপিউট ছিল, তারই সুযোগ নিয়ে মৃতের পরিবার আমার ক্লায়েন্টের ওপর একটা মিথ্যে অভিযোগ করলেন। সেই সময় মাননীয় কোর্ট কোনো সাবস্টান্সিয়াল এভিডেন্স না দেখে সেই অভিযোগ অ্যাকসেপ্টও করে নিল। স্যার, এটা মার্ডার কেস, লাইফ ইমপ্রিজনমেন্টের কেস, আর এভিডেন্স শুধুই সার্কামস্ট্যান্সিয়াল। তো মীনা অবস্থি বেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতো, তা এত বছর করেনি কেন? স্যার, 19 বছর আগে 1994 সালে আমার ক্লায়েন্টের ছোট বোন নির্মলা মোড়ে
আবেদন করেছিলেন, কিন্তু পরপর 3টে শুনানি ধরে কোনো পক্ষের কেউই উপস্থিত ছিলেন না। তো তৎকালীন বিচারপতি 5,000 টাকা জরিমানার বিনিময়ে একটা বেল অর্ডার পাশ করেন। কিন্তু তারপর কি আর স্যার, কিছুই হয়নি। যে বেল অর্ডার পাশ করা হয় সেটা জেল অথরিটির কাছে যায়নি, এমনকি নিম্ন আদালত থেকে কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি। এমনকি সেই বেলের ভিত্তিতে তাকে ছাড়া হয়েছে কি হয়নি সে ব্যাপারেও কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এই সেই সব পেপার স্যার। বেল অ্যাপ্লিকেশন যিনি করেছিলেন নির্মলা দেবী, তিনি তো কোর্টে হাজিরই হননি, আর জরিমানার টাকাও জমা দেননি। আসলে স্যার ব্যাপার যেটা হয়েছে যে ওর বোন নির্মলা মানবতার খাতিরে অ্যাপিল করেছিল, কিন্তু শ্বশুরবাড়ির বাধা ছিল তার সামনে, তাই বেলের জন্য পরবর্তী প্রক্রিয়ার করতে পারেননি। আর আমাদের ক্লায়েন্টের হাজব্যান্ড রামকুমার অবস্থে তিনি কোনোদিন সামনেই আসেননি। উনি ভেবে নিয়েছিলেন একবার শাস্তি হয়ে গেলে পুরো পরিবারের ওপর কলঙ্ক লেগে যাবে। স্যার বাকিরা যা করার তা তো করেছেই, কিন্তু আমাদের লিগ্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সবচেয়ে বড় অপরাধ করেছে আমার ক্লায়েন্টের সাথে। দেখুন না, মাত্র 5,000 টাকা জমা দিতে না পারার জন্য উনি 19 বছর জেল ভোগ করছেন। একাকী জীবন, কষ্ট, ভয় আমার ক্লায়েন্টই শুধু ভোগ করেছেন তা নয়, পাশাপাশি ওনার নির্দোষ ছেলে মাধব অবস্থিও ভোগ করেছে 19 লং মিজারেবল ইয়ার্স। দ্বিতীয় কথা হলো ইয়োর অনার, যে সমাজ, পরিবার আর আইন যে অপরাধ করেছে তা তো করেছেই আমার ক্লায়েন্টের সাথে, পাশাপাশি ওর ছেলেকেও ছাড়েনি। যেমনটা আমি আগেই বলেছি, ওর জন্ম জেল হাসপাতালে, 4 বছর মায়ের সাথে ছিল, বাকি 15 বছর একা অনাথ আশ্রমে কাটিয়েছে। 18 বছর হওয়ার পর ওকে একটা লক্ষ্য পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ও এখনো রয়েছে। মা, বাবা, ভাই, বোন থাকা সত্ত্বেও একটা ছেলে অনাথ অসহায়ের মতো জীবন কাটাচ্ছে। আর এই 19 বছরের সাজা আমার ক্লায়েন্ট মীনা অবস্থিই পাননি। এই শাস্তি ওনার নিরপরাধ ছেলে মাধব অবস্থিও ভোগ করছে। ইয়োর অনার, আমি আমার ক্লায়েন্ট মীনা অবস্থি আর মাধব অবস্থির তরফ থেকে আবেদন করছি, এদের একসাথে থাকার সুযোগ দেওয়া হোক, একটা সুস্থ জীবন দেওয়া হোক, এরা মানবাধিকার পাক। আর সবচেয়ে বড় কথা স্যার, আমার ক্লায়েন্ট মীনা অবস্থির মুক্তি, মাধব অবস্থির জন্য ওর এই অনাথ জীবন, ওর এই অসহায় জীবন থেকেও মুক্তি। দ্যাটস অল মাই লর্ড। মাধব, আমাদের শুরুটা কিন্তু ভালো হয়েছে। আমার মা জামিন পেয়ে যাবে তো স্যার? জামিনের আর্জি তো আমরা করিনি, আমরা মুক্তির আবেদন করেছি, পুরো মুক্তি। বসো। স্যার, আপনি আমার মায়ের কেসটা পড়েছেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আমার মা কি কাউকে খুন করেছিল? দেখো, এই যে পুরো কেসটা না, এটা সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের উপর নির্ভর করে। তোমার মা শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু হ্যাঁ, ওই অঙ্কিত কুমার নামে বাচ্চাটার খুন অবশ্যই হয়েছিল। পুলিশ ইনভেস্টিগেশন, চার্জশিট আর কোর্টের রায়, 3টেতেই তোমার মাকে অপরাধী বলা হয়েছে। আমরা ও ব্যাপারে যাচ্ছি না, আমাদের কাছে এই ব্যাপারটাই ইম্পর্ট্যান্ট যে তোমার মায়ের বেল পাওয়ার কথা ছিল কিন্তু তিনি পাননি, এটা তার অধিকার। তোমার আরো ভালো একটা জীবন পাওয়ার কথা ছিল যেটা তুমি পাওনি, এটাও তোমার অধিকার। তো আমরা অধিকারের লড়াই লড়ছি, আমরা কারোর কাছে দয়া ভিক্ষা করছি না। আচ্ছা, আমি কোনোদিনও মাকে জিজ্ঞাসা করিনি মা আদেও খুন করেছিল কিনা, কোনোদিনও জিজ্ঞাসাও করব না। তবে একটা ব্যাপার আছে যেটা আমার মন থেকে দূর হচ্ছে না। আমার বাবা আছে, একটা বোন আছে, ওদেরকে দেখার ভীষণ ইচ্ছে করে আমার। শুধু বারেলি বলেছিল, আর কিছু বলেনি। একবার মনে হয় ওদের কাছে যাই, আবার মনে হয় একবার দেখি ওদেরকে, তারপর ভাবি ওদের খারাপ লাগবে, বাবা আমাকে ভালোই বাসে না। কি বা এসে যায়, তুই আমার ছেলে, তোর মা বাবা দুটোই আমি, ও তো ছিলই না আমাদের জন্যে।
আর যে লোকটা ছিলই না কোনো দিন, তার জন্যে কিসের দুঃখ? মা, উকিলবাবু বলছেন যে কোর্টের রায় তাড়াতাড়ি আসবে। আরও বলেছেন যে কোর্টের রায়টা আমাদের পক্ষেই হবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আরও বলেছেন যে কোর্টের রায়টা আমাদের পক্ষেই হবে। খুব ভালো হবে এরকম যদি হয়। এই বিশাল এক লড়াই, এসবই তো ওনার জন্য। আমার মা মুক্তি পেয়ে গেলে আমি এখানে নিয়ে আসতে পারি তো মাকে থাকার জন্য? আমার কাছে আর কোনো জায়গা নেই। চিন্তা করো না মাধব, আমরা কিছু না কিছু একটা ব্যবস্থা করব। যতদিন কোনো থাকার জায়গা হচ্ছে না, ততদিন তোমরা দুজন এখানে থাকতে পারো। ধন্যবাদ স্যার। এই কেসে একটা অন্যায় হয়েছে এবং সেই অন্যায়টা শুধরে নেওয়া উচিত। এই কোর্ট মীনা অবস্থিকে অবিলম্বে মুক্তির আদেশ দিচ্ছে, আর এই পিটিশনকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মেনে নিয়ে স্টেটের সমস্ত ডিস্ট্রিক্ট জেলের এই ধরনের কেসের স্ট্যাটাস রিপোর্ট চাইছে, যেখানে কয়েদিরা বেলের সুযোগই পায়নি অথবা বেলের পর তাদের জামিন হয়নি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিলিজ রিপোর্ট সাইন করেছেন জেলার বাবু। মীনা অবস্থিকে আপনি এখন 1 মিনিটও জেলের মধ্যে রাখতে পারেন না। রেহাই ওনার হয়ে গেছে। জেলার বাবু, আচ্ছা আপনি এটা কি আমার মাকে দিতে পারবেন? মিনা, ওই মিনা, চল, আজ তোরও সময় এসে গেছে। সত্যি বলছো? আজ আজ আমায় ছেড়ে দেবে তোমরা? এটা তোর ছেলে দিয়েছে তোর জন্য।
রামকুমার অবস্থির, হ্যাঁ বসো, খবর পেয়ে গেছি আমরা, বারেলিতে আছেন এখন। ওনার পুরো অ্যাড্রেস আছে আমাদের কাছে। আমার মনে হয় না যে এত বছরেও ও একটুও বদলেছে। হ্যাঁ, উনি তো বদলাননি। আমি কথা বলেছি ওনার সাথে। মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করাতে বলছিলেন যে ওর সাথে যোগাযোগ না করতে। সুখেই আছে মেয়েটা। আমি বললাম যে আমরা না করার কে, মীনা দেবী বলবেন দেখা করবেন কি করবেন না। ওনার নাম্বার আছে আমার কাছে, আপনি নিন, ফোন করুন, বলুন মেয়ের সাথে কথা বলবেন, এটা আপনার অধিকারের মধ্যে পড়ে। উকিল বাবু থাক না, এ জীবনে যা যা অধিকার পাওয়ার ছিল পেয়ে গেছি, অনেক। আর কোনো অধিকার চাই না। আমি তো শুধু মাধবের কাছে থাকতে পারবো, ওকে ভালোবাসতে পারবো, ব্যাস, আর কিছু চাই না। মিনার স্বামী রামকুমার মিনার থেকে দূরে থাকার 7 বছরের আগেই দ্বিতীয় বিয়ে করে ফেলেছিল, যেখানে তাদের দুজনের মধ্যে লিগ্যাল সেপারেশন হয়নি। উকিলের পরামর্শে মিনা তার স্বামীর কাছ থেকে খোরপোশ, লিভিং এক্সপেন্স আর একটা বাড়ির দাবি করেছিল, যেখানে সে তার ছেলে মাধবের সঙ্গে থাকতে পারে। রামকুমার মিনা আর মাধবকে নিজের প্রপার্টির অর্ধেক অংশ দিয়ে দিয়েছিল। বর্তমানে মিনা আর মাধব মিনার স্বামী রামকুমারের বরেলির বাড়ির একটা অংশতে থাকে, আর অন্যদিকে রামকুমার তার দ্বিতীয় স্ত্রী আর তার সন্তানদের সঙ্গে থাকে। মাধব এখন একটা প্রাইভেট সেক্টরে কাজ করছে। মিনা আর মাধবের তরফ থেকে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে যে মানবাধিকার আয়োগ দ্বারা মা এবং ছেলেকে কম্পেনসেশন প্রদান করা হোক। কিন্তু খুবই দুঃখের বিষয় যে প্রশাসনের কিছু কর্মীর অবহেলার কারণে মিনার অধিকারের জামিন তার থেকে বঞ্চিত ছিল। আর তার থেকেও বড় দুঃখের বিষয় হলো যে এটা শুধুমাত্র একটা কেসই নয়। স্বাধীনতার 68 বছর পরেও আজকেও আমাদের দেশে এরকম হাজারটা কেস আছে যেখানে প্রতিদিন এই সময়ে কারো মুক্তি আটকানো হচ্ছে, তো কারো শৈশব বন্দী হচ্ছে। মিনা অবস্থির পিটিশন আমাদের দেশের লিগ্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে নাড়িয়ে রেখে দিয়েছে। লোয়ার কোর্টকে এইরকম ইনমেটদের কোয়ার্টারলি রিপোর্ট হাইকোর্টে সাবমিট করার আইন আছে। আইন অনুযায়ী লোয়ার কোর্টের জাজকে রেগুলার ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করার জন্য জেলে যাওয়া উচিত। যদি মিনার কেসে এইরকমটা করা হতো তাহলে 19 বছর আগেই মিনা মুক্তি পেয়ে যেত, আর মাধব একটা সুন্দর পরিবারের মধ্যে বেড়ে উঠত, দুর্দশার 4 দেওয়ালের মধ্যে নয়। যেই উকিল মিনার কেস লড়েছিলেন তিনি এখন সেই জেলেই আরও একজন ইনমেটের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, যে কিনা গত 23 বছর ধরে জেলে আছে, আর তার মেয়ে এখনো পর্যন্ত একবারও স্বাধীন পৃথিবীতে পা রাখেনি।